আনন্দরত্ন একাডেমির ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবং আমরা টার্গেট 2025কে কেন্দ্র করে যে প্রস্তুতি পর্ব শুরু করেছি সেই পর্বে আজকে 5 ইয়ার প্ল্যান থেকে আমরা ধীরে ধীরে কিছু ইম্পর্টেন্ট ইনফো এবং এই যে 12টা প্ল্যান ভারতবর্ষে গৃহীত হয়েছিল স্বাধীনতার পরে সেই প্ল্যানগুলি সম্পর্কে ডিটেলস ইনফরমেশন ধীরে ধীরে জানার চেষ্টা করব। দেখো, খুব কঠিনভাবে ভাবার কিছু নেই, অলরেডি ইম্পর্টেন্ট তথ্য এখানে দেওয়াই রয়েছে। ফার্স্ট প্ল্যান যদি তোমরা দেখো, তাহলে প্রথম প্ল্যান আমি তোমাদের বলেইছিলাম যে 1951 থেকে 1956 পর্যন্ত ছিল এবং সেটা 1952 সালে এনডিসি অ্যাপ্রুভ করে। এবার এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটা অলরেডি আগের ক্লাসে আমরা বলেছি। শুধু সংক্ষিপ্তসার এখানে বলি যে অর্থনৈতিকভাবে প্যারালাইজড ভারত এবং সেখানে এই সদ্য স্বাধীন ভারতবর্ষের যে সোশিও ইকোনমিক প্রবলেম সেটা একাধিক, খাদ্য নিরাপত্তার একটা বড় অভাব রয়েছে, কারণ ব্যাপক ফুড ক্রাইসিস। তার পেছনে কারণই ছিল 1943 সালের যে বেঙ্গল ফেমাইন। তোমরা জানো ওয়ার্ল্ডের সবথেকে বেশি একদম ওর্স্ট ফুড ক্রাইসিস এই সময়টায় দেখা গিয়েছিল এবং যারই সাপেক্ষে এই সদ্য স্বাধীন হওয়া ভারতবর্ষের সাধারণ জনগণের কাছে এই যে খাবারের যোগান দেওয়া সেটাও কিন্তু সরকারের জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তারপরে তো বাকি যে অর্থনৈতিক বৈষম্য এগুলো তো রয়েইছে, কারণ ইতিমধ্যে সদ্য স্বাধীন হওয়া ভারতবর্ষ সেখানে সমস্ত ভূমি সেই সময় বিশেষ করে জমিদারদের হাতে রয়েছে। সেখানে এই ভূমিরই একটা সমবন্টন হওয়া দরকার, ন্যায়ের ভিত্তিতে বন্টন হওয়া দরকার, বৈষম্য দূরীকরণের প্রথম পদক্ষেপ। তো এগুলির সাপেক্ষে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে প্রেক্ষাপটটা তোমরা অলরেডি আগের ক্লাসে গিয়ে ভালোভাবে আরও দেখে নেবে, যার সাপেক্ষে এগ্রিকালচার সেক্টরে মেইন ফোকাস করা হয়। আর এই মডেলটা বানানো হয়েছিল বেসিক্যালি হ্যারড ডোমার মডেলকে অনুসরণ করে। সে কারণে আমরা এখানে বলছি যে মডেল হচ্ছে হ্যারড ডোমার মডেল, আর এখানে মূল উদ্দেশ্য কি উৎপাদনের হার বাড়ানো এবং অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ করা। অবশ্যই এগ্রিকালচারাল যে সেক্টর সেখানে সবথেকে বেশি ফোকাস রাখা হয়েছিল এরই সাপেক্ষে। এছাড়া অন্যান্য উদ্দেশ্য যদি দেখি কৃষি, শক্তি সম্পদ, পরিবহনের উন্নয়ন। ফার্স্ট প্ল্যানে আমরা পাবো যে এই যে এগ্রিকালচার সেক্টর এটাকে প্রায়োরিটি দেওয়ার সাপেক্ষেই অলরেডি এই দেখো যে বিভিন্ন বাঁধ, হাইড্রো পাওয়ার প্রজেক্ট এবং তার সঙ্গে ইরিগেশনেও এগুলি হেল্পফুল হয়েছিল। মেত্তুর বাঁধ, হীরাকুদ বাঁধ, ভাকরা বাঁধ এগুলি। আর বেসিক্যালি ল্যান্ড রিফরমেশনের মাধ্যমে যত মধ্যস্বত্বভোগী, তারপরে জমিদারদের হাত থেকে সমস্ত জমির মালিকানা নিয়ে তারপরে সেগুলির ন্যায়ের ভিত্তিতে কৃষকদের মধ্যে বন্টন, এইগুলি ঘটেছিল এই 5 ইয়ার প্ল্যানের মধ্যেই। জিডিপি যদি দেখো, জিডিপি হচ্ছে 2.1% টার্গেট করা হয়েছিল, কিন্তু অ্যাচিভড হয়েছিল 3.6%। বাকিগুলো পিসিআই 0.9 অ্যাচিভড হয়েছে অলরেডি, কারণ 1.7% আমরা অ্যাচিভ করতে পেরেছিলাম। এগ্রিকালচার সেক্টরে 2.4 টার্গেট করা হয়েছিল, 3.7% আমরা অলরেডি অ্যাচিভ করেছি। ইন্ডাস্ট্রি সেক্টরে 6% হচ্ছে বেসিক্যালি টার্গেট রাখা হয়েছিল, আমরা অ্যাচিভ করেছি 7 পয়েন্ট। তাহলে ওভারঅল ফার্স্ট 5 ইয়ার প্ল্যান হচ্ছে একটা সাকসেস প্ল্যান। তো এবার এই 5 ইয়ারের প্ল্যানে যত যেগুলির বেসিসে বেসিক্যালি আমাদের এই 5 ইয়ার প্ল্যান গৃহীত হয়েছিল, কারণ তার ভেতরকার প্রচুর যে ছোট ছোট বিষয় সেগুলি তো আমরা দেখছি না, আমরা পরীক্ষার আঙ্গিকে এটাকে কিছুটা বেসিক একটা আউটলাইন সেটাকে আমরা মনে রাখার চেষ্টা করি। দেখো, প্রথম প্ল্যানে ফিনান্স কমিশন গঠন হয় 1951 সালে। ওকে, আগে তো জেনে নিই। প্রথম চেয়ারম্যান ছিলেন কেসি নিয়োগী। পরিবার পরিকল্পনা, বিশ্বের প্রথম দেশ হিসেবে ফ্যামিলি প্ল্যানিং 1952 সালে প্রণয়ন করেছিল ভারত সরকার। স্টেট ডিউটি 1953-তে গঠন হয় বা আরোপ করা হয়, ইম্পোজ করা হয়। ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্ট 1956-এ এই প্ল্যানের আন্ডারে বা এই সময়ে বেসিক্যালি আমাদের রাজ্যে প্রণীত হয়েছিল। এছাড়া এখানে পাবো হচ্ছে এসবিআই এর ফরমেশন হয়, তোমরা এটা একটু সবাই ঠিক করে নেবে। এসবিআই এর ফরমেশন হয় 1955 সালে এবং এই এসবিআই ফরমেশনটা হয়েছিল আরও একটি কমিটির সুপারিশে, যে কমিটিটার নামই হচ্ছে অল ইন্ডিয়া রুরাল ক্রেডিট সার্ভে কমিটি নামক কমিটির সুপারিশ, যাদের আরও একাধিক সুপারিশ ছিল, যার একটা সুপারিশ কিন্তু এসবিআই গঠন হয়েছিল। তোমরা সবাই জানো যে ইম্পেরিয়াল ব্যাংক, সেই ইম্পেরিয়াল ব্যাংকেই পরে মডিফিকেশন করে এসবিআই গঠন করা হয়েছে। এইবার বিষয় হলো যে এই যে প্রথম প্ল্যানে যা যা পেলাম আমরা, এগুলির একটা সুন্দর আউটলাইন তোমরা পড়ে নাও। দেখো, সবার আগে আমরা পাচ্ছি হচ্ছে ফিনান্স কমিশন। তাহলে ফিনান্স কমিশন সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি যাতে তোমাদের সুবিধা হয়।
তাহলে আমরা কিছুক্ষণ আগেই পেলাম যে প্রথম ফিনান্স কমিশন 1951 সালে গঠন করা হয়েছিল। ওকে, এবং এই ফিনান্স কমিশন আমরা সকলেই জানি যে একটা কনস্টিটিউশনাল বডি, ভারতবর্ষের সংবিধানের 280 ধারা মতে গঠন, আর এই গঠন ভেঙে দেওয়া, পরিবর্তন, এই সমস্ত কিছু করে থাকেন রাষ্ট্রপতি গঠন করতে পারেন। প্রথম কমিশনার কেসি নিয়োগী ছিলেন। বর্তমানে আমাদের 16th ফিনান্স কমিশন চলছে এবং যার নেতৃত্ব দিচ্ছেন অরবিন্দ পানাগারিয়া। তো এইটুকু আমাদের মনে রাখা জরুরি। আর ফিনান্স কমিশনের কাজ কি? দেখো, ফিনান্স কমিশনের কাজ হচ্ছে এই যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে অর্থনীতির সুষম যে বন্টন, মেনলি যে দুটো মনে রাখা উচিত তোমাদের, এটা আরও বেশি আমরা পলিটিতে অলরেডি আলোচনা করে দিয়েছি। এখানে মেনলি তোমাদের মনে রাখতে হবে যে বেসিক্যালি ট্যাক্সের প্রপার ডিস্ট্রিবিউশন, আর স্টেটগুলোতে কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে এইড প্রদান করা হয় সেইগুলি বেসিক্যালি মেন এদের কাজ। এই ফিনান্স কমিশনেরই কাজ কীভাবে হবে তার রূপরেখা তৈরি করে। এই গেল ফিনান্স কমিশন পেলাম। এবার দেখো পরিবার পরিকল্পনা কিছুক্ষণ আগেই পেলাম যে 1952 সালে পৃথিবীর প্রথম দেশ হিসাবে ভারত ফ্যামিলি প্ল্যানিং স্কিম যে এটা চালু করে থাকে। এখানে মূল বিষয় কি দেখো, পারপাস কি? সদ্য স্বাধীন ভারত, তাদের এমনি ফুড ক্রাইসিস চলছে, আর একই সঙ্গে পপুলেশন গ্রোথও কিন্তু চরম মাত্রায়। তো এখানে এই পপুলেশন গ্রোথটাকে কন্ট্রোল করার জন্য বেসিক্যালি ইনফার্টাইল যে বেসিক পার্ট রয়েছে, বা আমরা বলতে পারি লোয়ার ফার্টিলিটি রেট করার জন্য বেসিক্যালি এখানে এই পরিবার পরিকল্পনার উদ্দেশ্য মুখ্যত ছিল প্রথম পর্বে। তাহলে লোয়ার ফার্টিলিটি রেট, যার সাপেক্ষে আমরা পাচ্ছি যে পপুলেশন গ্রোথটা যাতে লেস হয় সেই দিকটাই নজর ছিল এই পরিবার পরিকল্পনার একদম প্রথম প্রয়োগ যখন হয়। আর এরই সাপেক্ষে বিভিন্ন যে কন্ট্রাসেপটিভ মেজার সেইগুলি কিন্তু গ্রহণ করা হয়েছিল, ভারতবর্ষে অ্যালাউ করা হয়। এবং এখানে মনে রাখতে হবে, এখন তো তোমরা দেখো বেশ প্রচার হয়, সরকার প্রচার করে হাম দো হামারে দো, আর তারপরে এই ফ্যামিলি প্ল্যানিংয়ের আন্ডারে আমরা এখন অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকি। সেটা এখন আমাদের আলোচনার বিষয় নয়, শুধু এই ছোট ডিটেলসগুলি আমাদের মাথায় রাখতে হবে। স্টেট ডিউটি পেয়েছিলাম আমরা ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে, এটা সম্পর্কে যদি একটু ডিটেলস জানি তাহলে কি দেখো, স্টেট ডিউটি 1953 সালে সরকার চালু করে। একজন ব্যক্তি তার জীবদ্দশায় যত সম্পত্তি অর্জন করলো, তার মৃত্যুর সময় বা মৃত্যুর পরে সেইটাকে কাউন্ট করা হচ্ছে। কাউন্ট করে টোটাল যে সম্পত্তি, সেই সম্পত্তি অন্য নামে স্থানান্তর বা পরবর্তী বংশধরের নামে যখন ট্রান্সফার হচ্ছে, সেই সময় এই টোটাল সম্পত্তির উপরে ট্যাক্স প্রদান করতে হবে। এটাই ছিল স্টেট ডিউটি। এটা 1953 থেকে 2015 সাল পর্যন্ত চলে, এবং এই 2015 সালে আলটিমেটলি সরকার বন্ধ করে দেয়, কারণ ডাবল ট্যাক্সিং হয়ে যাচ্ছে, এইরকম বিতর্ক শুরু হয়ে গেছিলো। আর স্বাভাবিকভাবেই তো তাই, কারণ এখনকার দিনে স্বাধীনতার পর হয়তো এর প্রয়োজনীয়তা ছিল, কিন্তু এখন যত সময় গেছে প্রত্যেকেই আমরা নির্দিষ্ট সময়ে ট্যাক্স সিস্টেমের আন্ডারে গিয়ে ট্যাক্স প্রদান করি। আমি যদি ব্যক্তিগতভাবে বিচার করে দেখি তাহলে দেখা গেলো আমি আমার এই যখন ইনকাম শুরু করেছি সেখান থেকে নির্দিষ্ট সময় অন্তর প্রতি বছর ট্যাক্স দিতে একটা 40 বছরের পরে গিয়ে আমার সম্পত্তির টোটাল পরিমাণ হলো, সেটা পরবর্তী জেনারেশনকে হ্যান্ড ওভার করতে গেলে আমি তো ট্যাক্স পে করেই এসেছি এতদিন ধরে। তো এই নিয়ে ভীষণ বিতর্ক শুরু হয়, যেখান থেকে বেসিক্যালি 2015 সালে স্টেট ডিউটি সরকার বন্ধ করে দেয়। নেক্সট আমরা চলে আসি, দেখো এই যে অল ইন্ডিয়া রুরাল ক্রেডিট সার্ভে কমিটি 1951 সালে গঠন করা হয়েছিল, কারণ এই যে এগ্রিকালচার সেক্টরের ডেভেলপমেন্টের কথাই ফার্স্ট প্ল্যানে মেন যে মোটো বা ফোকাস রাখা হয়েছে। আর সেক্ষেত্রে এই এগ্রিকালচার সেক্টরে বিভিন্ন রকমভাবে সহযোগিতা দরকার, আর তারই সাপেক্ষে এই কমিটিটা গঠন করা হয়। এবং এই কমিটি তার রিপোর্ট পেশ করেছিল 1954-এ। বেসিক্যালি তোমাদের মনে রাখতে হবে এই কমিটিটাকে স্থাপনা করেছিল আরবিআই, এবং 1951 সালে গঠন হয়, এবং 1954 সালে এই কমিটি তার রিপোর্ট পেশ করে। এই কমিটির চেয়ারম্যান ছিলেন হচ্ছে এডি গডওয়ালা, এই জন্য এটাকে গডওয়ালা কমিটি বলা হয়ে থাকে। আর এই গডওয়ালা কমিটির সুপারিশ কী করে? SBI ফরমেশনের সুপারিশ করেছিল, একই সঙ্গে ক্রপ লোন সিস্টেমের সুপারিশ করে, স্টেট পার্টনারশিপ ফান্ড গঠন করার কথা বলেছিল, লার্জ সাইজের কোঅপারেটিভস গঠন করার কথা বলেছিল সেই সময়, এবং আরবিআইকে 2 ধরনের ফান্ড গঠন করার কথা বলে, গভর্নমেন্টকে 3 ধরনের ফান্ড গঠন করে, এরকম একাধিক সুপারিশ সেই সময় দেয়, যার মধ্যে একটা আমরা অলরেডি এখানে পড়ছি যে SBI গঠনের সুপারিশ করেছিল। মনে রাখতে হবে আমাদের ভারতবর্ষে যে কোঅপারেটিভ মুভমেন্ট স্টার্ট হয়েছে তারই ম্যাগনা কার্টা বলা হয় এই
অল ইন্ডিয়া রুরাল ক্রেডিট সার্ভে কমিটির রিপোর্টকে, এটা পরীক্ষায় কিন্তু আমাদের আসবে। ওকে, এই হলো রুরাল অ্যান্ড এগ্রিকালচার সেক্টরে ক্রেডিট সরবরাহ প্রয়োজন মনে করেই বেসিক্যালি গঠন করা হয়েছিল। চলো এবার ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্ট খুব ছোট্ট করে যদি আমরা জানি, তাহলে 1955 সালে পশ্চিমবঙ্গের আইনসভায় পাস এবং 1956 সালে এটা বেসিক্যালি কার্যকর হয়। পরিবার পিছু একটা নির্দিষ্ট জমি বরাদ্দ হবে এবং এই ল্যান্ড রিফর্ম অ্যাক্টের মাধ্যমেই জমিদারি প্রথার অবসান, মধ্যস্বত্বভোগীদের অবসান করে সরাসরি কৃষকদের মধ্যে ন্যায়ের ভিত্তিতে জমির বন্টন করা হয়েছিল। এবং এটা পশ্চিমবঙ্গে প্রাথমিক পর্বে আমরা সবাই এটা জানি যে প্রতি পরিবার পিছু 24.7 একর জমি বরাদ্দ করা হয়েছিল। বলা হয়েছিল যে এগ্রিকালচারাল যে জমি, সেখানে কোনো মতেই কোনো নির্মাণ কার্য করা যাবে না। তো এই হলো ল্যান্ড রিফর্মের সেই সময় যে প্রাইমারিলি যে সমস্ত প্রভিশনগুলি ছিল তার বেসিক একটা পার্ট আমরা জানার চেষ্টা করলাম। এবার দেখো আমরা তাহলে চলে আসি এবার আমাদের সেকেন্ড প্ল্যান। এইভাবেই তোমাদের বেসিক্যালি পড়তে হবে বিভিন্ন প্ল্যান সম্পর্কে যে তথ্যগুলি রয়েছে। দেখো সেকেন্ড প্ল্যানের টাইমলাইন কি 1956 থেকে 1961 সাল। ওকে, আমরা সবাই জানি যে সেই সময় পলিসি নির্মাণকারী যারা, তারা এটা মনে করেন যে ভারতবর্ষের এই যে সমস্যা, এই দীর্ঘমেয়াদী সমস্যা, এই সমস্যার সমাধান এগ্রিকালচার সেক্টরের উপর বেস করে গেলে আগামী হয়তো বহু বছর, শতাব্দী লেগে যেতে পারে, 100 বছর লেগে যেতে পারে। সেই কারণে চিন্তা করা হয় একটা র্যাডিক্যাল মুভমেন্টের, এবং সেখান থেকে বলা হলো যে হেভি ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করবো বা সেকেন্ডারি সেক্টরে হিউজ ইনভেস্টমেন্ট করি, যার সাপেক্ষে প্রাইমারি সেক্টরের ডেভেলপমেন্ট এবং টারশিয়ারি সেক্টরেরও ডেভেলপমেন্ট হবে। তাহলে এখানে একই সঙ্গে হেভি ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট, যারই সাপেক্ষে অ্যাডাম স্মিথের যে ট্রিকল ডাউন এফেক্ট, সেই সুফলটা নিচের দিকে গড়িয়ে আসবে। এই নীতির ভিত্তিতেই সেকেন্ড 5 ইয়ার প্ল্যান বানানো হয় এবং এই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানকে আমরা বলি নেহেরু মহলানবিশ মডেল। পিসি মহলানবিশের নেতৃত্ব হয়েছিল, যার সাপেক্ষে আমরা নেহেরু মহলানবিশ মডেল বলছি। সো এই প্ল্যানে আমরা পাবো হচ্ছে সেই দামোদর, ভাকরা, নাঙ্গাল, এইগুলি পরিকল্পনা বেসিক্যালি ওই প্রথম প্ল্যানে যেটা গ্রহণ করা হয়েছিল সেইগুলি এখানে সম্পূর্ণ হয়। ওকে, এবার নেক্সট চলে আসি আমরা। দেখো টার্গেট জিডিপি 4.5% টার্গেট করা হয়েছিল, 3.9% অ্যাচিভ হয়েছে। পিসিআই 3.3% টার্গেট, 1.9% অ্যাচিভড হয়। এগ্রিকালচার সেক্টরে 4% টার্গেট করা হয়, 3.6 কিছুটা অ্যাচিভ করতে পারলেও আলটিমেটলি ফেইলিওর হয়েছে। কাছাকাছি ছিল দুর্গাপুর, রাউরকেল্লা, ভিলাই, এই যে ভারী শিল্প, আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট, সেইগুলি কিন্তু গঠন করা হয়। তোমরা সবাই জানো দুর্গাপুর হচ্ছে ইউকের সহায়তায় এবং একই সঙ্গে হচ্ছে রাউরকেল্লা জার্মানির সহায়তায়, আর ভিলাই পূর্বতন সোভিয়েত রাশিয়ার সহায়তায় সেই সময় গড়ে উঠেছিল বা তাদের প্রযুক্তি আমরা গ্রহণ করেছিলাম। সেকেন্ড ফিনান্স কমিশন গঠন হয়, এলআইসি গঠন হয় এবং অ্যানুয়াল ট্যাক্স স্টার্ট হয় এই সময়, সেকেন্ড প্ল্যানের সময়। আর PL 480-র মাধ্যমে পপুলেশন গ্রোথটাকে কন্ট্রোল করতে পারেনি ভারত, এইবার প্রয়োজন হয়ে পড়ে বিদেশ থেকে খাদ্য আনার। এই জন্য PL 480-র চুক্তি হয় ভারত এবং ইউএসের মধ্যে, এবং যার চুক্তির একটা শর্ত ছিল তাদের দেশ থেকে আমরা খাদ্য আনছি। ওকে, এবার আমরা দেখো এখান থেকে চলে আসি এবার থার্ড প্ল্যানে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ওকে, এবার থার্ড প্ল্যান, তাহলে টাইমলাইন 1961 থেকে 1966, এটা ছিল আমাদের টাইমলাইন। এবং তৃতীয় প্ল্যানের প্রেক্ষাপট তোমাদের মনে রয়েছে, রাজনৈতিক প্রেক্ষাপট, যে এই থার্ড প্ল্যানেই এক তো সেকেন্ড প্ল্যানের যে পিসি মহলানবিশ মডেল, সেইটাকেই সম্পূর্ণ করার একটা প্রচেষ্টা চলে। যদিও থার্ড প্ল্যান বানিয়েছিলেন জন স্যান্ডি এবং সুকুময় চক্রবর্তী, এই জন্য তার নামেই আমরা মডেলটা বলবো। উদ্দেশ্য কি? সেলফ রিলায়েন্ট অ্যান্ড সেলফ জেনারেটিং ইকোনমি। কিন্তু এই সময়ে আমরা দেখতে পাবো ইন্দো পাক ওয়ার, ইন্দো চায়না ওয়ার এবং একই সঙ্গে একটা মহামারী, যেটা বেসিক্যালি 1957-58-তে প্রথম মহামারীটা শুরু হয়, আর তার ধাক্কা এখানে এসে আমাদের লাগে। এবং তোমরা এই টাইমেই জানো যে বেসিক্যালি একটা পলিটিক্যাল টার্ময়েলও দেখা গিয়েছিল। নেহেরু মারা গেলেন, নেহেরুর জায়গায় সেখানে কিছু অ্যাক্টিং একজন প্রাইম মিনিস্টার বসলেন, তারপরে লাল বাহাদুর শাস্ত্রী ওই 5 বছরের টেনিওরের যে 1.5 বছর সেটার জন্য বসলেন, এবং লাল বাহাদুর শাস্ত্রী পরে আবার লাল বাহাদুর শাস্ত্রী তিনি তাশখণ্ডে একেবারে হঠাৎ করেই পরিকল্পিতভাবে হোক বা যেইভাবে হোক তিনি সেখানে
বেসিক্যালি তাকে হত্যা করা হলো, এবং সেখান থেকে পরবর্তীতে আলটিমেটলি এই এত পলিটিক্যাল টার্ময়েলের পরে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হলেন। আর এই যে পলিটিক্যাল টার্ময়েল চলেছে, তো এত কিছুর সাপেক্ষে আমরা থার্ড প্ল্যান পাবো পুরোপুরি ফেইলিওর হয়েছে। কারণ দেখো জিডিপি 5.6% টার্গেট করা হয়েছিল, অ্যাচিভ হয়েছে এতটা মাত্র। দেখো এগ্রিকালচার সেক্টরে এইটার দিকে তাকাও, 6% টার্গেট করা হয়েছিল, মাইনাস হয়েছে, এটা পরীক্ষায় কিন্তু আসবে। আর এই থার্ড প্ল্যানে বেসিক্যালি আমরা এই যে ফেইলিওর হওয়ার পেছনে এতগুলি কারণ, এবং থার্ড প্ল্যানে বেশ কিছু মেজারও গ্রহণ করা হয়েছিল ফুড ক্রাইসিসটাকে বেসিক্যালি সমাধান করার জন্য। এবং এরই সাপেক্ষে আমরা এখানে পাবো ইন্টেন্সিভ এগ্রিকালচারাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম 1961-এ নেওয়া হয়েছিল, 61-এ IAAP ইন্টেন্সিভ এগ্রিকালচারাল এরিয়া প্রোগ্রাম, IDBI ব্যাংক গঠন হয়েছিল সেই সময়। তোমরা সবাই জানো যখন ডেভেলপমেন্টাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন পড়িয়েছি, সেখানে IDBI ব্যাংক হচ্ছে শিল্পক্ষেত্রে সবথেকে বেশি লোন প্রদানকারী সংস্থা, এবং লং টার্মে লোন প্রদান করতে সেই সময় UTI একই পারপাসে সেই সময় কেন্দ্রীয় পার্লামেন্ট গঠন করেছিল, ঠিক আছে। এগ্রিকালচারাল প্রাইস কমিশন গঠন হয়। এখান থেকে তোমাদের এই যে পড়ছো, পড়ার ধরন কি তাহলে দেখো বিভিন্ন প্ল্যানের কি মোটো ছিল, প্ল্যানে কি কোনো স্লোগান দেওয়া হয়েছিল, সেখানকার রাজনৈতিক প্রেক্ষাপট কি, ফেইলিওর কেন হলো, এই সমস্ত বিষয়, এবং একটা এই যে একেবারে একটা স্পেসিফিক ইনফরমেশন এখানে তোমরা পেয়েছো, এইটা তোমাদেরকে পড়তে হবে। এবং ওই প্ল্যান পিরিয়ডে সরকার কোন কোন স্কিম বা প্রজেক্ট বা কোন সংস্থা স্ট্যাবলিশ করেছিল, এইগুলি আমাদেরকে মনে রাখতে হবে, ওই হিসেবে আমাদের পরীক্ষায় আসে। এখান থেকে আমরা একটু জেনে নেব। দেখো IAAP আর আরেকটা হচ্ছে তোমরা পেলে IADP, ওকে। তো IADP কি, দেখো 1960-61 সালে IADP প্রচলন করা হয় সরকারের পক্ষ থেকে। প্রথমে 7টা ডিস্ট্রিক্টে প্রচলন করা হয়েছিল। কি করা হয়েছিল? কৃষকদের লোন প্রদান করা, উচ্চ ফলনশীল বীজ প্রদান করা, এবং বিভিন্ন রকম সেচের একটা আধুনিকীকরণ ব্যবহার কিভাবে হতে পারে, এবং বিশেষ করে এই যে ক্রপ রোটেশন করে কী করে চাষিরা একই জমিতে একাধিকবার ফসল ফলাতে পারেন। তো এইরকম বিভিন্ন যে সহযোগিতা, সেই সহযোগিতাগুলি সরকারের পক্ষ থেকে করা হয়েছিল। এই জন্য এটাকে না প্যাকেজ প্রোগ্রাম বলা হতো সেই সময়, প্যাকেজ প্রোগ্রাম বলা হতো সেই সময়। এটা হচ্ছে IADP। এরপরে IAAP ইন্টেন্সিভ এগ্রিকালচার এরিয়া প্রোগ্রাম, আর D ফর ডিস্ট্রিক্ট প্রোগ্রাম, ওকে। এটা 1964-এ চালু করা হয়, 1964-65-এ। এবার চিন্তা করা হলো, এখানে কোথাও একটা সন্দেহ ছিল জন্য 7টা ডিস্ট্রিক্টে প্রথম চালু করা হয়, যে আদৌ এটা কতটা সাকসেসফুল হবে। সেখান থেকে আলটিমেটলি পরের প্রোগ্রামটা নেওয়া হয় আমাদের টোটাল যে ক্রপ ল্যান্ড রয়েছে, যে সমস্ত অঞ্চলে আমাদের খাদ্যশস্য চাষ হয় বা চাষ হয়, তার 20% এলাকাকে টার্গেট করা হলো, যে অ্যাটলিস্ট এইবার আমরা 20% এরিয়াকে কভার করব, এবং এই একই পরিষেবা দিয়ে উন্নত বীজ আমদানি, হুইট, রাইস, মিলেট, কটন, সুগারকেন, পটেটো, পালস, এগুলোর উন্নত বীজ আমদানি করে প্রোভাইড করা হয়। আর সম্ভবত এই জন্য এটাকে বলা হয় যে এই IAAPর দ্বারাই সবুজ বিপ্লবের বীজ বপন করে দেওয়া হয়েছিল, যারই সাপেক্ষে আমরা এরপরে 1966 থেকে 69-এর মধ্যে ভারতবর্ষে গ্রিন রেভলিউশন দেখতে পাই, ওকে। যদিও গ্রিন রেভলিউশন সবাই জানি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের যে উত্তর পশ্চিম অংশ, সেই অংশ সব থেকে বেশি প্রভাব পড়েছিল সবুজ বিপ্লবের প্রথম ফেজে। এই গেল আমাদের IAAP এবং IADP সম্পর্কে, ওকে। এবার দেখো আমরা আবার পুরনো জায়গায় ফেরত যাচ্ছি। চারটে করে প্ল্যান আমরা প্রতি পার্টে পড়বো, যাতে আমাদের ভালোভাবে মনে থাকে। তাহলে থার্ড প্ল্যান পুরোপুরি ফেইলিওর হওয়া, এবং এই তৃতীয় পরিকল্পনার পরে আলটিমেটলি 3টে ইয়ারলি প্ল্যান গ্রহণ করা হয়েছিল। তোমরা তার প্রেক্ষাপট সবই জানো, আর ডবল করে এখানে বলবো না। 3টে 1 ইয়ার প্ল্যান যাবতীয় সমস্যা, কারণ থার্ড প্ল্যান পুরোপুরি একেবারে ডাহা ফেল করেছে, এবং সেখান থেকে ভারতবর্ষের তৎকালীন যে সমস্যা, সেই সমস্যাগুলোর ইমিডিয়েট যে প্রবলেম, সেইগুলিকে সলভ বা সেইগুলির ফোকাস রেখে 3টে ইয়ারলি প্ল্যান তৈরি করা হয়। আর এই প্ল্যান পিরিয়ডে আমাদের সবুজ বিপ্লব ঘটেছিল, ওকে। এবং সেখান থেকে আমরা সবাই জানি যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি এবং লাইসেন্সিং পলিসিকে খতিয়ে দেখার জন্য সেই সময় দত্ত এবং হাজারি কমিটি গঠন করা হয়েছিল, এবং এরই সাপেক্ষে এরপরে আমরা সবাই জানি 1969-এ মটপ চালু হয়, এবং তারপরে 1970 সালে সেই মটপ ভারতবর্ষের জন্য লাগু করে দেওয়া হয় বা কার্যকর করে দেওয়া হয়। তো
তো সেটা হয়ে যাবে আমাদের 4th প্ল্যানে। ওকে, এবার দেখো 4th প্ল্যান যদি যাই আমরা, তাহলে 4th প্ল্যান ইতিমধ্যে এখানে আমাদের একটু মনে রাখতে হবে যে 3rd প্ল্যানে ইন্দো পাক ওয়ার, ইন্দো চায়না ওয়ার, এগুলো থেকে ভারত সরকারের উপলব্ধ হয়ে গেছে যে আমরা ডিফেন্সের দিক থেকে ব্যাপক হারে দুর্বল, এবং 4th প্ল্যানে এই ডিফেন্স সেক্টরটাকেই ডেভেলপ করার একটা প্রবণতা দেখা যায়। এবং এখানে প্রথমটাই আমরা বলে রাখি 4th পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1969 থেকে 74। যদি এই সময় ক্ষমতায় আসার সময় কংগ্রেস সরকার তখন স্লোগান তুলেছিল গরিবি হটাও। এখানে তোমরা দেখবে পুরনো যদি ব্যানার তোমরা খুঁজে দেখো, দেখবে এরকম ইন্দিরা গান্ধী ব্যানার দিয়ে রাজনৈতিক প্রচার চালাচ্ছিলেন এইভাবে যে ও कहते हैं ইন্দিরা হটাও আর হাম कहते हैं গরিবি হটাও বলে স্লোগান তুলে যদিও ক্ষমতায় আসে, এবং পরিকল্পনায় প্রথম এই পভার্টি অ্যালিভিয়েশনের একটা এক কথায় আমরা বলতে পারি পভার্টি অ্যালিভিয়েশনের একটা উল্লেখ প্রথম আমরা এই প্ল্যানে পেয়ে যাই। যদিও মেন ফোকাস কিন্তু ছিল ডিফেন্স সেক্টরের ডেভেলপমেন্ট, আর একই সঙ্গে ভারত এই সময় এই যে বলেছিলাম প্রেক্ষাপট আলোচনা করতে গিয়ে নিউক্লিয়ার পাওয়ার সম্পন্ন দেশ হয়, এবং একই সঙ্গে গ্লোবালি ডিক্লেয়ার করে দেয় যে আমরা এনপিটিতে সাইন করব না। আর এইখানে মনে রাখতে হবে যে সবুজ বিপ্লবের উন্নয়নে উদ্যোগী হয় ভারত। অর্থাৎ 4th প্ল্যানে আমরা যদি বলা হয় গ্রিন রেভলিউশনের এমার্জড কখন হয়েছিল, তাহলে হয় 3rd প্ল্যানের শেষের দিকে বা প্ল্যান হলিডেতে বলছি আমরা। আর অন্যদিকে বলবো যে এই গ্রিন রেভলিউশনের ডেভেলপমেন্ট কোন প্ল্যানে হয়, তাহলে 4th প্ল্যানে আনসার করতে হবে। ওকে, মডেল ডিওর গ্যাডগিল বানিয়েছিলেন। 3rd আমরা অলরেডি বলে দিয়েছিলাম জন স্যান্ডি এবং সুখময় চক্রবর্তী। আর 4th প্ল্যানটা গ্যাডগিল বানিয়েছেন। উদ্দেশ্য কী ছিল তখন? মেন মোটো সামাজিক ন্যায় বিচার, ন্যায়পরায়ণতা, জীবন ধারণের মান উন্নয়ন, আয় বৈষম্য দূরীকরণ, এগুলি হচ্ছে মেন বেসিক্যালি মোটো ছিল। জিডিপি ধরা হলো 5.7%, টার্গেট ফুল হয়নি। ওকে, এই পর্যন্ত বললেই শুধু হবে। এবার এই সময় যে মটপ চালু হয়, মটপ সম্পর্কে অলরেডি আমরা বহুবার আলোচনা করেছি, ঠিক আছে, আর বলবো না। মুদ্রাস্ফীতি চরম পর্যায়ে 4th প্ল্যানে এসে পৌঁছায়, আর রাজা মান্না কমিটি গঠন করা হয়েছিল এই সময়। এই কমিটিগুলো নিয়ে আবার আমরা পরে আলোচনায় আসবো যে কোন কমিটির কী পারপাস ছিল, কখন কেন গঠন করা হয়েছিল। তো প্রথম 4টে প্ল্যান আমরা পড়লাম, আর এই গোটা প্ল্যানটাকে তোমরা একটু সুন্দরভাবে সাজিয়ে নিতে পারো। অনেক সময় যে পরীক্ষার আঙ্গিকে যদি আমরা পড়ি তাহলে আমাদের কি আসে বেসিক্যালি। দেখো, প্রথমেই আমাদেরকে পড়তে হয় যে এই যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান হ্যারো-ডোমার মডেল বলা হয়। মডেল নিয়ে একটা পয়েন্ট করে ক্যাটাগরি করে আমরা পড়ছি যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানকে হ্যারো-ডোমার অলরেডি জানি, কিন্তু সেকেন্ড 5 ইয়ার প্ল্যানকে নেহেরু মহালানবিশ মডেল বলা হয়। 3rd 5 ইয়ার প্ল্যান হচ্ছে জন স্যান্ডি সুখময় চক্রবর্তী মডেল। 4th প্ল্যানকে গ্যাডগিল মডেল। 5th প্ল্যান হচ্ছে ডিপিধর মডেল, আর 8th প্ল্যান হচ্ছে রাও মনমোহন মডেল। প্রত্যেকটা তো পড়বোই, কিন্তু প্রথমে যদি এটাকে একটু দেখে নাও তাহলে তোমাদের কিছুটা মানে যেহেতু 5 ইয়ার প্ল্যান অনেকের পড়তে বোরিং লাগে, তার জন্য এই স্ট্রাকচারটা তোমরা ফলো করতে পারো। এবার মোটো ওইভাবে ধরে ধরে অলরেডি ফার্স্ট প্ল্যানে এগ্রিকালচার সেক্টর পেয়ে গেছো। সেকেন্ড প্ল্যান দেখো হেভি ইন্ডাস্ট্রি ট্রিকল ডাউন এফেক্ট। 3rd প্ল্যানে হচ্ছে সেলফ রিলায়েন্ট অ্যান্ড সেলফ জেনারেটিং ইকোনমি। 4th প্ল্যানে হচ্ছে গরিবি হটাও স্লোগান তুলে এসেছিল, আর সোশ্যাল জাস্টিস মেনলি আসল যে মোটো সেটা ছিল। 5th প্ল্যানে পভার্টি অ্যালিভিয়েশন ফার্স্ট টাইম উল্লেখ করা হয়। 6th প্ল্যানে প্রকৃত অর্থে পভার্টি অ্যালিভিয়েশনের কথা উল্লেখ করা হয়, সেটা আমাদের মনে রাখতে হবে। মডার্নাইজেশনের কথা বলা হয়, টেকনোলজি। নেক্সট আমরা চলে আসছি 7th প্ল্যানে হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের কথা, বা এক কথায় হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের কথা, এডুকেশন সেক্টর বা এই যে যা কিছু রয়েছে। তো এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের কথা 7th 5 ইয়ার প্ল্যানে। এলপিজি মডেল 8th 5 ইয়ার প্ল্যানে গ্রহণ করা হয়। নিউ ইকোনমিক পলিসি এই এলপিজি 8th 5 ইয়ার প্ল্যানে বলা হয়। এই 8th 5 ইয়ার প্ল্যানকেই আমাদের পরিকল্পনার বিভাজন রেখে আমরা বলতে পারি। ওকে, এরপরে আমরা দেখো 11th 5 ইয়ার প্ল্যানে, এখান থেকে প্রশ্ন আসে এখানে র্যাপিড অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ, এটা ছিল মেন মোটো। 12th প্ল্যানে ফাস্টার, মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ ছিল মেন উদ্দেশ্য। ওকে, এটা পেলাম। নেক্সট পয়েন্টে দেখো, এখানে 3rd পয়েন্ট আমরা প্ল্যান কোনটা সাকসেসফুল হয়েছিল আর কোনটা ফেইলিওর হয়েছিল এর সাপেক্ষে কিন্তু এই লিস্টটা তোমাদেরকে একটু পড়ে নিতে হবে। 5টা প্ল্যান সাকসেসফুল, 5টা কিন্তু ফেইলিওর হয়েছে। তার মধ্যে 1st, 5th, 6th, 7th আর 8 এরা হচ্ছে সাকসেসফুল প্ল্যান। 2nd, 3rd, 4th, 9th, 10th এগুলো হচ্ছে আনসাকসেসফুল। তার পিছনে কারণও কি পরবর্তীতে আমরা জানবো অবশ্যই। ইনফ্লেশন রেট
সেকেন্ড প্ল্যানে 30% হয়, আর ফোর্থ প্ল্যানে চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছিল। এখন 2024 সালের এখন ইনফ্লেশন রয়েছে 5.09%। একটু রিসেন্ট ডাটা আমরা নিয়ে নিলাম। ইয়ারলি প্ল্যান কটা হয়েছিল, সব মিলিয়ে ইয়ারলি প্ল্যান হয়েছিল 5টা। 1966 থেকে 69 পর্যন্ত 3টে পরপর, আর 1990, 91, 1991, 92 এই যে 5টা ইয়ারলি প্ল্যান হয়েছে। এছাড়া আমরা যদি দেখি কিছু ইম্পর্টেন্ট ইনফো পড়ছি, দেখো প্ল্যানগুলো সম্পর্কে। হীরাকুদ বা দামোদর এগুলো ফার্স্ট প্ল্যানে, দুর্গাপুর, রাউরকেলা, ভিলাই স্টিল প্ল্যান্ট সেটা হচ্ছে সেকেন্ড প্ল্যানে। ওকে, গ্রিন রেভলিউশন এমার্স থার্ড প্ল্যান বললাম আমরা, ডেভেলপড হয়েছিল ফোর্থ প্ল্যানে। তারপরে বলা হলো এগ্রিকালচারাল গ্রোথ নেগেটিভ হয়েছিল, একটু আগে দেখেছি থার্ড প্ল্যানে নেগেটিভ হয়েছিল। নেক্সট দেখো 9 দফা কর্মসূচি নবম পরিকল্পনায়, 20 দফা কর্মসূচি 6th প্ল্যানে হয়েছিল। পরিকল্পনার বিভাজন রেখা কাকে বলা হয়, 8th প্ল্যানে। তো পরীক্ষার আঙ্গিকে যদি সাজাই তাহলে এই পর্যন্ত, কিন্তু আমরা ডিটেলসে সবটাই পড়বো। আজকের ভিডিওতে আমরা প্রথমে 4টে প্ল্যান এবং তাদের যে স্কিম বা প্রজেক্ট এগুলি সম্পর্কে জানলাম, সেই সময়কালে যেগুলি প্রণয়ন করা হয়েছিল। তেমনি আগামীতে এরকম আরও 2-3টে পর্বে এরকম 3টে করে প্ল্যান এবং সেই প্ল্যানের আন্ডারে যে সমস্ত স্কিমগুলি রয়েছে সেগুলি নিয়েও ডিটেল তথ্য আলোচনা করে করে একটু একটু করে এই পুরো পর্বটাকে বোঝার চেষ্টা করব। কখনোই এরকম চিন্তা করবো না যেটা ভীষণ বোরিং, পড়তে ভালো লাগছে না, বাদ দিয়ে দিই, এই অবস্থাতে যাবো না। তো আজকে ক্লাস এই পর্যন্তই, আবার আগামীতে সকলের সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থেকো এবং ক্লাসগুলি অবশ্যই সুন্দর করে নোট ডাউন করে পড়তে থাকো।